আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর যদি প্রথম অভিজ্ঞতা থেকে মূল্যায়ন করা হয় তাহলে তার পারদর্শিতার সূচক কী হবে এবং আমরা কোন কোন কাজের মধ্য দিয়ে তাদেরকে মূল্যায়িত করব। আমি প্রথমে প্রথম অধ্যায়ের মূল্যায়নের ব্যাপারটা অর্থাৎ প্রথম অভিজ্ঞতার, এখন তার অধ্যায় থাকবে না, এখন বিষয়টা হবে অভিজ্ঞতা। প্রথম অভিজ্ঞতায় কি কি বিষয়বস্তু এবং কোন কোন সেশনের পার্সপেক্টে আমরা এদের মূল্যায়ন করব সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি অভিজ্ঞতা 1, সপ্তম শ্রেণী। সেই অভিজ্ঞতার প্রথম পারদর্শিতা সূচক হচ্ছে 7.1.1, যে কোনো তথ্য সংগ্রহ করে নিরপেক্ষ মূল্যায়ন করতে পারবে। এখানে আমরা 5টি কাজ পাব। অধিকাংশ কাজ আমাদের পাঠ্যপুস্তকেই করা আছে, অর্থাৎ আমরা বিভিন্ন খালি ছক পূরণ করে এই কাজগুলো অনেক কিছু করে ফেলেছি, যেটা আমাদের ধারাবাহিক মূল্যায়নের মধ্যে ছিল। আমরা একটু মিলিয়ে নিই, তাতে মনে হয় আমাদের কাজটা একটু সহজ হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে 1, 6টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সমস্যা এবং তার কারণ খুঁজে বের করব। আচ্ছা, আমরা পাশাপাশি আমাদের সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকটা একটু দেখি, এই জাতীয় কোনো কাজ আমাদের ছিল কিনা। দেখেন, আমাদের এখানে চতুর্থ পৃষ্ঠা অর্থাৎ 4 নম্বর পৃষ্ঠায় আমরা দেখছি 6টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যে যার যার লক্ষ্য দলকে প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করবে। এই কাজটি যদি আমরা করে থাকি তাহলে আমাদের প্রথম কাজ সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ আমরা যে কাজ 1 করেছি এই কাজটি সম্পন্ন হয়ে গেছে ধরব যখন আমরা চতুর্থ পৃষ্ঠার কাজটা সম্পন্ন করব। এবার আসি দ্বিতীয় কাজ, কাজ 2, মানবীয় উৎস থেকে তথ্য অনুসন্ধান করে পাঠ্য বইয়ের অনুচ্ছেদে শূন্যস্থান পূরণ। আচ্ছা, দেখি আমাদের পাঠ্য বইয়ের কোনো অনুচ্ছেদে শূন্যস্থানের ব্যাপার আছে কিনা। মানবীয় উৎস, তার মানে আমরা চলে যাব সোজা মানবীয় উৎসতে, তথ্য অনুসন্ধান, তথ্য যাচাই। আচ্ছা, এই জায়গাতেই আমাদের মানবীয় উৎস খুঁজে পাবো আমরা নিশ্চয়ই। আমরা একটু আবার কাজটা দেখে আসি। কাজ হচ্ছে মানবীয় উৎস হতে তথ্য অনুসন্ধান করে পাঠ্য বইয়ের অনুচ্ছেদ পূরণ, তার মানে তথ্য অনুসন্ধান, এইটা হচ্ছে আমাদের কাজ। সেশন 4, দ্বিতীয় কাজ সেশন 4, তথ্য অনুসন্ধান। এখানে আমরা তথ্য অনুসন্ধান করব মানবীয় উৎস থেকে কোন কোন তথ্যগুলো আমরা কিভাবে পেয়ে থাকি, অর্থাৎ মানবীয় উৎস থেকে তথ্য অনুসন্ধান করে পাঠ্য বইয়ের অনুচ্ছেদের শূন্য স্থান বা শূন্য ছক পূরণ করব। দেখেন, আমাদের এখানে মানবীয় উৎস থেকে পাওয়া যে ছক, সেই ছকটি আমরা এখানে পূরণ করতে পারছি। দেখেন, আমাদের এখানে 1, 2, 3 এগুলোতে ডট ডট দেওয়া আছে, এই যে ডট ডট দেওয়া আছে, এরকম ডট ডট দেওয়া যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। এগুলো কমপ্লিট করার মধ্য দিয়ে আমরা এই যে এখানে বলাই আছে মানবীয় উৎস হতে তথ্য নেয়ার ক্ষেত্র, এই অংশটুকু আমরা যখন পড়ে ফেলবো, পড়ে আমরা সেই ক্ষেত্র অনুযায়ী বাকি শব্দ বা বাকি সেন্টেন্স দ্বারা, বাক্য দ্বারা আমরা এখানে কাজটি সম্পন্ন করব। এইভাবে আমাদের 5টি ধাপে 5টি কাজ সম্পন্ন করতে হবে। এর মধ্য দিয়ে আমাদের 2 নম্বর কাজ শেষ হবে, অর্থাৎ আমাদের কাজ 2 সম্পন্ন হলো। এরপর আসছে কাজ 3, দলগতভাবে চিহ্নিত সমস্যাটির সমাধান খুঁজতে তথ্য অনুসন্ধান করব। 3 নম্বর কাজ, দেখেন 9 নম্বর পৃষ্ঠাতে আমরা 2 নম্বর কাজ সম্পন্ন করেছি সেশন 4-এর মাধ্যমে 9-10 পৃষ্ঠায়, এবং 10 নম্বর পৃষ্ঠায় আবার বলছে যে আমরা যেই মানবীয় উৎস থেকে তথ্য অনুসন্ধান করার বিষয়টা দেখেছি সেইটারই আবার সমস্যার সমাধান খুঁজে তথ্য অনুসন্ধান করব, সেইটা আবার আমরা বাড়ির কাজ হিসেবে এখানে করেছি। তো এই ছকটি যদি আমরা পূরণ করে থাকি তাহলে আমাদের 3 নম্বর কাজটিও সম্পন্ন হয়ে গেল।
তাহলে আমাদের ধারাবাহিক মূল্যায়নের মধ্য দিয়েই কিন্তু আসলে আমরা ষান্মাসিক মূল্যায়ন পর্যন্ত যেতে যেতে অনেক কিছু মূল্যায়িত হয়ে যাবে। খুব অল্প পরিসরে কিছু কাজ থাকবে যার মধ্য দিয়ে আমরা সর্বাঙ্গীন মূল্যায়নগুলো সম্পন্ন করব। এবার আসি 4 নম্বর কাজ। এখানে হবে 5 নং সেশন, এই অংশটা ফাঁকা রয়ে গেছে। এখানে হবে 4 নম্বর কাজের 5 নং সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম তা লিখব। আচ্ছা, দেখি আমাদের 5 নম্বর সেশনে তথ্য যাচাই। দেখেন, আমরা এখানে বলেছি তথ্য যাচাইয়ের কথা যখন আসছে তখন কিন্তু আমাদের সেশন নম্বর মিলে যাচ্ছে, 5 নম্বর সেশন। এবার আমাদেরকে বলছে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম তা লিখব। আচ্ছা, 5 নম্বর সেশনে এখানে বলা আছে আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম তা লিখব। অর্থাৎ 12 নম্বর পৃষ্ঠায় আমরা যে খালি ঘর পূরণ করে আমাদের তথ্য যাচাই নতুন যা যা শিখেছি তা লিখব, এই খালি ঘরটা পূরণ করার মধ্য দিয়েই আমাদের এই 4 নম্বর কাজ সম্পন্ন হয়ে যাবে। আসি 5 নম্বর কাজ। 5 নম্বর কাজ হচ্ছে পুরো অভিজ্ঞতায় দলের সকলে একসাথে কাজ করার ফলে দলের সদস্যদের কাজের উপর একে অপরকে মূল্যায়ন করব। তার মানে এখানে আবার আমাদের মূল্যায়নের পার্ট আসছে। এটা হচ্ছে আমাদের প্রথম অভিজ্ঞতার 5ম কাজ, দলের সকলকে মূল্যায়ন করা। দেখেন, আমরা যদি আমাদের বইয়ের 18 নম্বর পৃষ্ঠায় চলে যায় পাঠ্যপুস্তকের, সেখানে দেখব দলের সদস্য বন্ধুদের নাম দেওয়া আছে। এই যে সহপাঠী মূল্যায়ন, দলের সদস্য বন্ধুদের নাম দেওয়া আছে এবং তাদেরকে আমরা কিভাবে কি দিয়ে মূল্যায়ন করেছি সেই মূল্যায়নগুলো আমরা যদি এই ছকটিও পূরণ করে থাকি তাহলে আমাদের 7.1.1-এর অর্থাৎ 7.1.1-এর 5টা কাজ সম্পন্ন হলো। সবগুলো কাজ কিন্তু আমরা আমাদের পাঠ্যপুস্তকে সেরে ফেলছি, এর জন্য আমার আলাদা করে কোথাও কিছু লিখতে হয়নি। আসেন আমরা চলে যাই 7.4.1 প্রেক্ষাপট ও মাধ্যম বিবেচনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সৃজনশীল কন্টেন্ট তৈরি করতে পারা। আবার বলছি, প্রেক্ষাপট ও মাধ্যম বিবেচনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সৃজনশীল কন্টেন্ট তৈরি করতে পারে। তার মানে আমাদের এখানে কন্টেন্ট তৈরির কাজ থাকবে। এইখানেও কাজগুলোকে 5টা সেক্টরে বিভক্ত করেছে, অর্থাৎ 5টা কাজে বিভক্ত করেছে। আমরা প্রথম কাজে যদি যাই, আমাদের এখানে বলা আছে আমরা আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপের সমস্যা সমাধানের কাজটি এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ আমাদের টার্গেট গ্রুপের কিছু কাজ দেয়া ছিল, লক্ষ্য দলের কিছু কাজ আমাদের বাহির করার কথা ছিল এবং সেই অনুযায়ী আমাদের প্রেজেন্টেশন রেডি করার কথা ছিল। সেই কাজটিতে আমরা অগ্রগতি নিয়ে আসব। অর্থাৎ এইখানে কন্টেন্ট তৈরিতে আমরা যেই কাজগুলো আমাদের এখনও অসমাপ্ত আছে সেই কাজগুলো আমরা সমাপ্ত করতে এগিয়ে যাব। 2 নম্বর কাজ হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের 2 নম্বর কাজ হচ্ছে প্রথম অভিজ্ঞতার 7.4.1-এর দ্বিতীয় কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন লক্ষ্য দলের পছন্দের কন্টেন্ট কি হতে পারে তা অনুমান করে লিখি। এইটা আমাদের লিখে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের যেই লক্ষ্য দলগুলো রয়েছে, অর্থাৎ আমরা ছাড়াও আমরা আমাদের শ্রেণীকক্ষে জানি যে দল বিভক্ত করে দিয়েছি। এই দলগুলোর আমি আমার দলে যে কাজ করছি এটা সম্পর্কে আমার সহপাঠী যারা আছে তাদের দল নিয়ে আমার কাছে এসে জিজ্ঞেস করবে বা আমার কাছে এসে বুঝবে বা আমি কি কাজ করতে চাচ্ছি বা আমি কি চিন্তা করছি এই ব্যাপারগুলো তারা জানার চেষ্টা করবে। একই রকমভাবে আমরাও তাদের ব্যাপারগুলো জানার চেষ্টা করব। এতে করে কি হবে, আমি একটা কন্টেন্ট তৈরি করার জন্য বিষয়গুলো অনুমান করে সেই অনুপাতে কন্টেন্ট তৈরি করেছি। এই একই কাজের উপর আমার সহপাঠী যারা ভিন্ন দলে আছে তারাও কিন্তু একটা ভালো ধারণা পাবে এবং তারা কিন্তু আমার এই কাজের অংশ হিসেবেই থেকে যাবে। এতে করে কি হবে, আমরা সবাই আলাদা আলাদা কন্টেন্ট নিয়ে কাজ করা সত্ত্বেও আমরা কিন্তু সবাই সবার কাজ সম্পর্কে জানি, বুঝি। এবার আসি কাজ 3, সেশন 7-এর নির্দেশনা অনুসরণ করে পাওয়ার পয়েন্টে বিভিন্ন টুলসের কাজ নিজেরা করে দেখো। অর্থাৎ আমাদের এইখানের কাজটাও কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে যেই কাজটি দেওয়া আছে সেশন 7
উপস্থাপন সফটওয়্যার শিখে কন্টেন্ট তৈরি। এই সেশন সাথে যেইভাবে আমাদের এই পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন, এটা মাইক্রোসফট কর্পোরেশনের তৈরিকৃত একটি প্যাকেজ সফটওয়্যারের একটি সিঙ্গেল সফটওয়্যার, সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যেটি উপস্থাপনার জন্য বা প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। এইটা কিভাবে কাজ করে, নতুন স্লাইড যুক্ত করা, কিভাবে আমরা এটা চালু করতে পারি, বন্ধ করতে পারি, হোমে কি কি আছে, এই জাতীয় বিষয়গুলো আমরা প্রত্যেকটা এখান থেকে দেখে দেখে আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী কম্পিউটার অথবা যাদের বাসায় অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেই অ্যান্ড্রয়েড মোবাইলেও আমরা এই প্রেজেন্টেশন সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে, কোন অংশ কী কাজ করে, সে বিষয়গুলো আমরা জানবো এবং নিজেরা প্র্যাকটিস করতে থাকবো। তারপর দেখি আমাদের তৃতীয় কাজ, আমাদের চর্চার মধ্যেই কিন্তু তৃতীয় কাজটি সম্পন্ন হয়। চতুর্থ কাজ, লক্ষ্য দলের সমস্যার জন্য পরিকল্পিত কন্টেন্টের উপর প্রেজেন্টেশন তৈরি। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা। এই যে একটি সফটওয়্যার থেকে বিভিন্ন রূপে উপস্থাপন, অর্থাৎ আমরা লক্ষ্য দলের তাদের পরিকল্পনা অনুযায়ী আমরা কি করেছি, একটি প্রেজেন্টেশন তৈরি করেছি। তার আগে কিন্তু আমরা প্রেজেন্টেশন সফটওয়্যারটা ব্যবহার শিখেছিলাম। এই প্রেজেন্টেশন তৈরি করব, এটা আমাদের সকলেরই হোম টাস্ক থাকবে, অর্থাৎ এটা আমরা বাসা থেকে করে নিয়ে আসব। সেটা আমরা আমাদের মোবাইলে করতে পারি, আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের প্রতিষ্ঠানের যে ল্যাবের কম্পিউটারগুলো আছে সেগুলো ব্যবহার করেও কাজগুলো করতে পারি। কাজ 4, লক্ষ্য দলের সমস্যার জন্য পরিকল্পিত কন্টেন্টের উপর প্রেজেন্টেশন তৈরি করা হয়ে গেল। কাজ 5 হচ্ছে লক্ষ্য দলের সামনে কন্টেন্ট উপস্থাপন করে তাদের মতামত নিয়ে তারকা পূর্ণ করে স্বাক্ষর গ্রহণ করব। দেখেন 5 নম্বর কাজের বিষয়টি আছে আমাদের পাঠ্যপুস্তকের 19 নম্বর পৃষ্ঠায়। সেখানে দেখেন আমরা যে উপস্থাপনাগুলো করেছি, সেই উপস্থাপনাগুলো করার পর আমরা লক্ষ্য দলের মতামতটা নেব এই ফাঁকা বক্সে, এবং লক্ষ্য দলের মতামতটি দেওয়ার পর স্টার চিহ্ন দিয়ে এটাকে র্যাঙ্কিং করবে, অর্থাৎ এটা কতটা ভালো হয়েছে সেটা প্রকাশের চেষ্টা করবে, এবং লক্ষ্য দল এখানে স্বাক্ষরও দিতে পারে। স্বাক্ষরটা ম্যান্ডেটরি না, এটা দিলে ভালো, না দিলেও কোনো দোষের কিছু নেই। এর মধ্য দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের প্রথম অভিজ্ঞতার মূল্যায়নের জন্য কী কী কাজগুলো হবে, সেই কাজগুলো আমরা এখানে সম্পন্ন করতে পারছি। এগুলো বেশিরভাগ কাজে কিন্তু ধারাবাহিক মূল্যায়নের মধ্যে চলে আসছে। শুধুমাত্র 2টো কাজ আমরা বাসা থেকে করব বা আমাদের ল্যাবে থেকে করব। এক হচ্ছে দ্বিতীয় অংশের, অর্থাৎ এই যে 7.4.1 এই দ্বিতীয় অংশের 2 নম্বর কাজটি আমরা বাসা থেকে করে আসব, আর 4 নম্বর কাজটি আমরা বাসা থেকে করে আসব। 5 নম্বর কাজ আমাদের প্রতিষ্ঠানেই হবে, এবং 4 নম্বর কাজটি অবশ্য চাইলে আমরা ল্যাবেও করতে পারবো, কারণ অনেকের হয়তো ল্যাপটপ বা মোবাইলের ফ্যাসিলিটিস নাও থাকতে পারে, কম্পিউটারের ফ্যাসিলিটিস নাও থাকতে পারে। তারা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবের কম্পিউটারগুলো ব্যবহার করে কাজগুলো সম্পন্ন করতে পারবে। আসছি সপ্তম শ্রেণীর অভিজ্ঞতা 2-এ কী কী কাজ আছে সেগুলো দেখব, তবে তার আগে পারদর্শিতা সূচকটা একটু দেখে নিই। 7.6.1 বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ব্যবহার নীতি অনুসরণ করতে পারবে। এইখানে মোট 4টি কাজ করতে হবে। প্রথম কাজ, উল্লিখিত বুদ্ধিভিত্তিক সম্পদটি ব্যক্তিগত কাজে নাকি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহারটি যথাযথ হচ্ছে কিনা এটি আমরা সম্পন্ন করব। দেখেন আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে চলে যাই, ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ সেশন 1। সেশন 1-এ দেখেন আমাদের এখানে কিছু ফাঁকা বক্স দেয়া আছে, 22 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর পৃষ্ঠা। এই ফাঁকা ঘরগুলো পূরণের মধ্য দিয়ে আমাদের প্রথম কাজটি সম্পন্ন হয়ে যাবে। দ্বিতীয় কাজ হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহারের নৈতিক নীতি বানায় এবং ব্যক্তিগত বাণিজ্যিক ব্যবহার চিহ্নিত করি। এটার জন্য আমরা চলে যাব আমাদের পাঠ্যপুস্তকের নীতি তৈরি করার অঞ্চলটিতে। নীতি তৈরি করার অঞ্চল হচ্ছে একেবারে শেষের দিকে, এই যে 32 পৃষ্ঠার সেশন। এখানে দেখেন আমাদের প্রস্তাবিত নীতিগুলো আছে, এবং প্রস্তাবিত নীতিগুলো এই যে ব্যক্তিগত সম্পদ ব্যবহারের জন্য প্রস্তাবিত নীতি, যা যা প্রয়োজন সেই নীতিগুলো আমরা এখানে লিখে নিতে পারছি। সেটা হচ্ছে 32 এবং 33 নম্বর পৃষ্ঠার এই ছকটা পূরণের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় কাজ সম্পন্ন করতে পারি। এবার আসি তৃতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে
সবগুলো নীতি সমন্বয় করে আমরা যে বুদ্ধিভিত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছি সেটি ব্যবহারের ক্ষেত্রে যে নীতিমালা অনুসরণ করে আর্টিকেল তৈরি করি, আর্টিকেলের প্রধান অংশ নিচে উল্লেখ করি। দেখেন, এটা আমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে, কাজ 3। এই যে আমরা যে নীতিমালাগুলো ভেবেছি তার মধ্যে কিছু নিয়ম ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রয়োজন হবে, আবার কিছু বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজন হবে। এভাবে আমরা চিহ্নিত করি। এবার সবগুলো নিয়মের সমন্বয়ে আমরা যে বুদ্ধিভিত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছি, দেখেন 34 পৃষ্ঠায় কিন্তু এটা বলেই দেয়া আছে। এই 34 পৃষ্ঠার কাজটুকু যদি আমরা করি এবং পাশাপাশি আমাদের আরও একটা কাজ করতে হবে, একটা প্রতিবেদন বা আর্টিকেল তৈরি করতে হবে, যে আর্টিকেলের বিষয়বস্তুই থাকবে সবগুলো নীতি সমন্বয় করে আমরা যে বুদ্ধিভিত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছি সেটি ব্যবহারের ক্ষেত্রে যে নীতিমালা অনুসরণ করেছি তার আর্টিকেল বা প্রতিবেদন তৈরি করা হলো। এইভাবে আমরা লিখে আর্টিকেল বা প্রতিবেদনটা তৈরি করব। ওখানে সারসংক্ষেপ নিয়ে আমরা একটা নীতিমালা, প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন করব। অর্থাৎ একজন ব্যক্তি মনে করেন যে কোনো একটি বই রচনা করেছে, এটা তার একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। এই বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য যে নীতিমালাগুলো প্রয়োজন সেই নীতিমালাগুলো নিশ্চয়ই যে ব্যক্তি কোকাকোলা তৈরি করার রেসিপি যার কাছে আছে এটাও কিন্তু তার বুদ্ধিভিত্তিক সম্পদের মধ্যে পড়ে। এইটার নীতিমালা এবং পাঠ্যপুস্তক তৈরির নীতিমালার কিন্তু এক হবে না। এইরকম আমরা যেই বুদ্ধিভিত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছি সেইটার নীতিমালা কি কি অনুসরণ করতে পারি সেই বিষয়গুলো দিয়ে আমরা একটা আর্টিকেল তৈরি করব। 3 নম্বর কাজ এর মধ্যে সম্পন্ন হবে। আসেন 4 নম্বর কাজ, কিভাবে আমাদের নিজেদের এলাকা বা জেলায় একটি বুদ্ধিভিত্তিক সম্পদ খুঁজে বের করব, তারপর কিভাবে সেই সম্পদটিকে ট্রেডমার্ক নিবন্ধন করব, সম্পদের মূল স্বত্বাধিকারীকে তার বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্কের গুরুত্ব সম্পর্কে জানাবো, তারপর ওই বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য ট্রেডমার্কের আবেদন সম্পর্কে স্বত্বাধিকারীকে বুঝিয়ে দেব। এরপর ওই বুদ্ধিভিত্তিক সম্পদ বাণিজ্যিক ব্যবহারের জন্য একটি নীতিমালা প্রস্তুত করব। তার মানে সর্বাঙ্গীন একটা কাজ হবে, যার মধ্য দিয়ে আমরা একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করা, একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা ভাবনা করা, সেই প্রোডাক্টটা প্রস্তুত করা এবং সেটা ট্রেডমার্ক বাস্তবায়ন করে এটা যেন অন্য কেউ তৈরি করতে না পারে, আমার সেম প্রোডাক্ট, এই জাতীয় সকল নীতিমালা আমরা এখানে বাস্তবায়ন করব। এটি 7 সপ্তাহের পরিকল্পনা। তার মানে এটি প্রায় আমাদের 2.5 মাসের, প্রায় 1.5 মাস 2 মাসের কাছাকাছি সময় আমরা এই কাজটি করব। শিক্ষক ক্লাসে পরিকল্পনাটি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন নিশ্চয়ই, সেই মাফিক আমরা কাজ করলে কাজ হয়ে যাবে। তার মানে এখানে পুরো অধ্যায়ের যে কর্মকাণ্ডগুলো আছে সবগুলো বিবেচনায় নিয়ে আমরা একটি বুদ্ধিভিত্তিক সম্পদ খুঁজে বের করব এবং সেই অনুপাতে সেটা ট্রেডমার্ক নিবন্ধন থেকে শুরু করে যাবতীয় কাজগুলো সম্পন্ন করব। আচ্ছা, যখন আমাদের মূল্যায়ন হবে আসলে তখন কি হবে, আমরা এই যে পাঠ্যপুস্তকে যা লিখেছি, ছকগুলো পূরণ করেছি সেগুলো চেক করব সকলে সঠিকভাবে কাজ করেছে কিনা, যদিও বা তা ধারাবাহিক মূল্যায়নের মধ্যে হয়ে গেছে শ্রেণীকক্ষেই। তারপর আমরা একটি চূড়ান্ত যাচাই বাছাই করব। তার সাথে সাথে আমরা 2টো অ্যাসাইনমেন্ট বাড়তি কাজ দেব, যেটা আমাদের শিক্ষার্থীরা তাদের কাজের মধ্য দিয়ে ফুটিয়ে উঠাবে তারা কতটুকু দক্ষতা অর্জন করেছে। সেখানে অ্যাসাইনমেন্ট 1 আকারে নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে মাইক্রোসফট ওয়ার্ডে একটি ডকুমেন্ট তৈরি। এটা একক কাজ, বাড়ি থেকে করে নিয়ে আসবে। অর্থাৎ আমরা আমাদের মোবাইল বা কম্পিউটারের MS অফিস বা মাইক্রোসফট অফিস বা ওয়ার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে পারবো, যেখানে আমরা নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লিখব। এছাড়াও নারী শিক্ষা ছাড়াও আমরা সমসাময়িক কোনো একটা বিষয় নিয়ে ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে পারি। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, এইটা বুদ্ধিভিত্তিক সম্পদ তৈরি করে এর স্বত্বাধিকার কীভাবে সংরক্ষণ করবে এই ব্যাপারটাও আমরা আর্টিকেল বা প্রতিবেদন আকারে অ্যাসাইনমেন্ট আকারে জমা দেব। এই বিষয়টা কিন্তু আমাদের পাঠ্যপুস্তকের স্বত্বাধিকার হচ্ছে আমাদের সেশন 2, এখানে দেয়া আছে স্বত্বাধিকার সংরক্ষণ। এটার মূলত এই যে ট্রেডমার্ক নিবন্ধনের মাধ্যমে যে বুদ্ধিভিত্তিক সম্পদের স্বত্বাধিকারের মালিক হওয়া, এই ব্যাপারটা যে নিশ্চিত করা হয়, এখানে 5টি ধাপ আছে। 5টি ধাপ কীভাবে কাজ করে না করে এই ব্যাপারগুলো আমরা এখান থেকে দেখে বুঝে সেই অনুপাতে নিজের মতো করে লিখব।
তার পূর্বে আমরা একটু স্বত্বাধিকার কী জিনিস, সংরক্ষণ, এটা কিভাবে, কেন সংরক্ষণ করতে হয়, কিভাবে সংরক্ষণ করতে পারে, এই জাতীয় ব্যাপারগুলো নিয়ে আমরা একটা নিবন্ধ তৈরি করব। আচ্ছা, অ্যাসাইনমেন্ট দুটো গেল। সবার শেষে একটি প্রজেক্ট, যেটি আমরা মূল্যায়নের দিন শ্রেণীকক্ষেই মূল্যায়ন যেখানে হবে সেখানেই আমরা এই কাজটি সারব। সেটি হচ্ছে যে একটি সমসাময়িক বিষয়ের উপর মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ডকুমেন্ট তৈরি করা, অর্থাৎ আমরা আমাদের কম্পিউটার ল্যাবে এই কাজটি সম্পন্ন করে আমাদের কাজের দক্ষতাটি বোঝানোর চেষ্টা করব। এটা আমাদের এখানে খুব সুন্দর করে কিন্তু বিষয়টা বলা আছে। এখানে কিন্তু কাজ একটা না, প্রজেক্টে কিন্তু কাজ দুটো। একটি সমসাময়িক বিষয়ের উপর মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ডকুমেন্ট তৈরি করে এনে সেটা আবার উপস্থাপনও করতে হবে। তার মানে এখানে দুটো কাজ সম্পন্ন করব। এর মধ্য দিয়ে আমরা আমাদের যদি এই প্রথম অভিজ্ঞতা এবং দ্বিতীয় অভিজ্ঞতা মধ্যে কোনো মূল্যায়ন সংগঠিত হয়, সেক্ষেত্রে আমরা ঠিক এই কাজগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের মূল্যায়নটা সমাপ্ত করব। আচ্ছা, এখানে বেশিরভাগ কাজ কিন্তু ধারাবাহিক মূল্যায়নের মধ্যে শেষ হয়ে গেছে। আমাদের অল্প, শুধুমাত্র 2, 3, 4 সর্বোচ্চ 4টি কাজ আমাদের করে মূল্যায়নটা সমাপ্ত করতে হবে। আশা করি আপনাদের আর খুব একটা প্রশ্ন থাকার কথা না। এরপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে মেসেজ করে বা আপনাদের ক্লাস টিচারের মাধ্যমে, যিনি এই সাবজেক্টটি নিচ্ছেন, বিষয়ভিত্তিক শিক্ষক, ওনার থেকে সহযোগিতা নিতে পারেন এবং উনি সর্বাঙ্গীন সহযোগিতা আপনাদেরকে করবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।